প্রিয় দর্শক, জানিয়ে দেব আমাদের হাতে থাকা সর্বশেষ আপডেট আন্তর্জাতিক বাংলা খবর। চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথেই থাকুন। ইসরায়েলকে সতর্ক করে ভ্যান্স বললেন, আমরা ছাড়া তোমাদের আর কেউ নেই। ইরানের সঙ্গে ডোনাল্ড ট্রাম্প প্রশাসনের সম্ভাব্য শান্তি চুক্তি নিয়ে ইসরায়েলি মন্ত্রিসভার কঠোর সমালোচনার জবাবে নজিরবিহীন হুঁশিয়ারি দিয়েছেন মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স। ইসরায়েলকে বাস্তব পরিস্থিতি বোঝার আহ্বান জানিয়ে তিনি বলেছেন, বর্তমান বিশ্বে মার্কিন যুক্তরাষ্ট্রই তাদের একমাত্র বন্ধু অবশিষ্ট রয়েছে এবং কেবল হত্যা বা সামরিক শক্তি দিয়ে সব জাতীয় নিরাপত্তা সমস্যার সমাধান করা সম্ভব নয়। বেঞ্জামিন নেতানিয়াহুর মন্ত্রিসভার কট্টরপন্থী সদস্যদের আক্রমণাত্মক মন্তব্যের জবাবে ভ্যান্স স্পষ্ট করে বলেন, হোয়াইট হাউসের এই শান্তি চুক্তির বিরোধিতা করে তারা মূলত নিজেদের একমাত্র শক্তিশালী মিত্রকেই অপমান করছেন। একই সঙ্গে লেবাননে বেসামরিক নাগরিকদের ওপর বোমা হামলা চালিয়ে ইসরায়েল শান্তি আলোচনার নস্যাৎ করছে বলেও তিনি সরাসরি অভিযোগ তোলেন। ইরানের সঙ্গে যুক্তরাষ্ট্রের স্বাক্ষরিত এই সহযোগিতা স্মারকলিপি বা চুক্তিটি নিয়ে ইসরায়েলি প্রধানমন্ত্রী বেঞ্জামিন নেতানিয়াহু এবং তার মন্ত্রিসভার অনেক সদস্য পর্দার আড়ালে চরম ক্ষুব্ধ। বিশেষ করে উগ্র ডানপন্থী ইসরায়েলি মন্ত্রী ইতামার বেন গ্যাভির ও বেজালেল স্মোট্রিচ এই চুক্তির তীব্র সমালোচনা করেছেন। এর জবাবে নিউ ইয়র্ক টাইমসকে দেওয়া এক সাক্ষাৎকারে ভ্যান্স বলেন, 9 মিলিয়নের একটি দেশ কেবল যুদ্ধের মাধ্যমে টিকে থাকতে পারে না। গত 3 মাসে ইসরায়েলের প্রতিরক্ষায় ব্যবহৃত 2/3 অস্ত্রই মার্কিন করদাতাদের টাকায় তৈরি হয়েছে উল্লেখ করে ইসরায়েলকে বাস্তবের ঘ্রাণ নেওয়ার পরামর্শ দেন। অবশ্য বেন গ্যাভিরও সামাজিক যোগাযোগ মাধ্যমে পাল্টা জবাবে বলেছেন, একবিংশ শতাব্দীর নাৎজিদের সঙ্গে ঠিক সেভাবেই মোকাবিলা করতে হবে যেভাবে বিংশ শতাব্দীতে যুক্তরাষ্ট্র আসল নাৎজিদের দমন করেছিল। যুক্তরাষ্ট্র ও ইরানের এই ঐতিহাসিক সমঝোতা স্মারকলিপির আওতায় ইরানের প্রায় $200 বিলিয়ন ফ্রিজড বা অবরুদ্ধ তহবিল ছেড়ে দেওয়া, $300 বিলিয়ন একটি পুনর্গঠন পরিকল্পনা এবং দেশটির তেল খাতের ওপর থেকে নিষেধাজ্ঞা প্রত্যাহারের মতো বড় বড় ছাড় দেওয়া হয়েছে। এর বিনিময়ে ইরান কৌশলগতভাবে অত্যন্ত গুরুত্বপূর্ণ হরমুজ প্রণালীর ওপর থেকে তাদের নিয়ন্ত্রণ শিথিল করতে রাজি হয়েছে, যার ফলে বিশ্ব বাজারে তেলের দাম কমতে শুরু করেছে এবং যুক্তরাষ্ট্রে জ্বালানি তেলের দাম গত মার্চের পর প্রথমবারের মতো প্রতি গ্যালনে $4 নিচে নেমে এসেছে। তবে এই চুক্তিতে ইরানের ইউরেনিয়াম সমৃদ্ধিকরণ বা ব্যালিস্টিক প্রক্ষেপণাস্ত্র প্রকল্পের ওপর তাৎক্ষণিক কোনো নিষেধাজ্ঞা না থাকায় খোদ ট্রাম্পের দল রিপাবলিকান পার্টির ভেতরেই তীব্র অসন্তোষ দেখা দিয়েছে। সাবেক মার্কিন ভাইস প্রেসিডেন্ট মাইক পেন্স এটিকে ইরানের কাছে আত্মসমর্পণ বলে অভিহিত করেছেন। ইসরায়েলের অভ্যন্তরেও এই চুক্তিকে একটি বিপর্যয় এবং মারাত্মক আত্মসমর্পণ হিসাবে দেখা হচ্ছে। দেশটির গণমাধ্যমগুলো ট্রাম্পের ওপর ক্ষোভ উগরে দিচ্ছে। অন্যদিকে গত মার্চে দায়িত্ব নেওয়া ইরানের নতুন সর্বোচ্চ নেতা মোজতবা খামিনি এক বিবৃতিতে দাবি করেছেন, নিরুপায় হয়েই ট্রাম্প এই চুক্তিতে স্বাক্ষর করেছেন এবং ভবিষ্যৎ আলোচনায় ইরান শত্রুর কোনো শর্ত মেনে নেবে না। তবে মার্কিন ভাইস প্রেসিডেন্ট জে.ডি. ভ্যান্স মনে করছেন, এই চুক্তির মাধ্যমে মধ্যপ্রাচ্যে একটি দীর্ঘমেয়াদী যুদ্ধ এড়ানো সম্ভব হবে, যা তিনি এখন মার্কিন ভোটারদের কাছেও প্রমাণ করার চেষ্টা করছেন। এদিকে পানিকে অস্ত্র হিসাবে ব্যবহার করছে ভারত, হুঁশিয়ারি পাকিস্তানের। সিন্ধু নদ অববাহিকার পানিকে ভারত অন্যায়ভাবে অস্ত্র হিসাবে ব্যবহার করছে এবং এর ফলে পাকিস্তানের পানি, খাদ্য ও অর্থনৈতিক নিরাপত্তা চরম হুমকির মুখে পড়েছে বলে জাতিসংঘের নিরাপত্তা পরিষদে বা ইউএনএসসিতে তীব্র প্রতিবাদ জানিয়েছে পাকিস্তান। ভারতের এমন উস্কানিমূলক পদক্ষেপকে আঞ্চলিক স্থিতিশীলতা ও আন্তর্জাতিক শান্তির জন্য মারাত্মক বিপজ্জনক আখ্যা দিয়ে এর বিরুদ্ধে জরুরি ব্যবস্থা নেওয়ার দাবি জানিয়েছেন পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ও পররাষ্ট্রমন্ত্রী ইসহাক দার। শুক্রবার 19 জুন জাতিসংঘ সদর দপ্তর থেকে পাকিস্তানি সংবাদ মাধ্যম ডনের প্রতিবেদনে এই খবর জানা গেছে। জাতিসংঘে নিযুক্ত পাকিস্তানের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ কলম্বিয়ার রাষ্ট্রদূত এবং নিরাপত্তা পরিষদের বর্তমান প্রেসিডেন্ট লিওনর জালাবাতা তোরেসের কাছে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রীর এই বিশেষ প্রতিবাদপত্রটি আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেছেন। চিঠিতে ভারত কর্তৃক সিন্ধু পানি চুক্তি বা IWT লঙ্ঘনের সুনির্দিষ্ট বিবরণ তুলে ধরে নতুন দিল্লিকে এই বৈরী আচরণের জন্য আন্তর্জাতিকভাবে জবাবদিহি করার জোরালো আহ্বান জানানো হয়েছে। স্থায়ী প্রতিনিধি আসিম ইফতিখার আহমেদ সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে দেওয়া এক বার্তায় জানান যে এই চিঠির মাধ্যমে চেনাব নদী ব্যবস্থার সঙ্গে যুক্ত ভারতের 2টি সম্পূর্ণ অবৈধ অবকাঠামো প্রকল্পের দিকে নিরাপত্তা পরিষদের জরুরি দৃষ্টি আকর্ষণ করা হয়েছে। ভারত এই প্রকল্পগুলোর মাধ্যমে নদীর স্বাভাবিক প্রবাহ পরিবর্তন করার অপচেষ্টা চালাচ্ছে, যা আন্তর্জাতিক চুক্তি অনুযায়ী পরিচালিত পশ্চিমের নদীগুলোর প্রবাহকে সম্পূর্ণ বেআইনিভাবে বদলে দেওয়ার ভারতীয় অসৎ উদ্দেশ্যকে উন্মোচিত করে। নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টকে দেওয়া এই চিঠিতে পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক ডার ভারতের এই চরম চুক্তি লঙ্ঘনজনিত পরিস্থিতির অবনতির দিকে বিশ্ব নেতাদের দৃষ্টি আকর্ষণ করেছেন। এর পাশাপাশি রাষ্ট্রদূত আসিম ইফতিখার আহমেদ দক্ষিণ এশিয়ার সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি এবং জম্মু ও কাশ্মীরের দীর্ঘস্থায়ী বিরোধ নিরসনে জাতিসংঘের নিরাপত্তা পরিষদের পূর্ববর্তী প্রস্তাবগুলো বাস্তবায়নে ভারতের ক্রমাগত অস্বীকৃতি ও আন্তর্জাতিক আইন অমান্য করার বিষয়টিও আনুষ্ঠানিকভাবে তুলে ধরেছেন। এর আগে গত এপ্রিল মাসেও পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী ইসহাক ডার নিরাপত্তা পরিষদের প্রেসিডেন্টের কাছে একই ধরনের একটি প্রতিবাদপত্র পাঠিয়েছিলেন, যেখানে ভারতের পক্ষ থেকে সিন্ধু পানি চুক্তি একতরফাভাবে স্থগিত করার 1 বছর পূর্তিতে এর মারাত্মক মানবিক ও নিরাপত্তা বিপর্যয়গুলোর কথা স্মরণ করিয়ে দেওয়া হয়েছিল।
গত বৃহস্পতিবার এক বক্তব্যে ইসাক ডার স্পষ্ট উল্লেখ করেন যে সিন্ধু নদ অববাহিকায় ভারতের পরিকল্পিত অন্তত 17টি জলবিদ্যুৎ ও পানি নিয়ন্ত্রণ প্রকল্প নতুন দিল্লিকে এই অঞ্চলে একচেটিয়া পানি আধিপত্য বিস্তারের হাতিয়ার সরবরাহ করবে। দক্ষিণ এশিয়ার এই দুই পরমাণু শক্তিধর প্রতিবেশীর মধ্যে সিন্ধু পানি চুক্তিটি দীর্ঘকাল ধরে একটি অত্যন্ত সংবেদনশীল বিষয় হিসেবে টিকে রয়েছে। বিশেষ করে গত 2025 সালের মে মাসে দুই দেশের মধ্যে একটি সংক্ষিপ্ত সামরিক সংঘাতের পর ভারতের পক্ষ থেকে একতরফাভাবে এই চুক্তি স্থগিত করার ঘোষণা দেওয়া হয়। অতি সম্প্রতি ভারতের জলশক্তি মন্ত্রী CR পাটিল এক উস্কানিমূলক বক্তব্যে বলেন যে তার দেশ এমনভাবে কাজ করছে যাতে পানির একটি ফোঁটাও পাকিস্তানে প্রবাহিত না হতে পারে, যার জবাবে পাকিস্তান স্পষ্ট হুঁশিয়ারি দিয়ে লিখেছে যে আন্তঃসীমান্ত নদীর স্বাভাবিক প্রবাহ পরিবর্তনের যে কোনো চেষ্টা যুদ্ধ ঘোষণার শামিল হিসাবে গণ্য হবে। ঐতিহাসিক প্রেক্ষাপট অনুযায়ী গত 1960 সালে বিশ্বব্যাংকের মধ্যস্থতায় স্বাক্ষরিত এই সিন্ধু পানি চুক্তির মাধ্যমে ভারত ও পাকিস্তানের মধ্যে সিন্ধু নদের অববাহিকার পানি বণ্টন সুনির্দিষ্টভাবে নিয়ন্ত্রণ করা হয়ে থাকে। এই চুক্তি অনুযায়ী পূর্বের 3টি নদী যথাক্রমে রাভি, বিয়াস ও সতলেজের পানির উপর ভারতকে পূর্ণ অধিকার দেওয়া হয় এবং পশ্চিমের 3টি প্রধান নদী সিন্ধু, ঝিলাম ও চেনাবের পানির সিংহভাগ পাকিস্তানের জন্য বরাদ্দ রাখা হয়। বিগত দিনে একাধিক যুদ্ধ ও চরম সংকটের মধ্যেও এই চুক্তিটি টিকে থাকলেও গত 2025 সালে ভারত তার আন্তর্জাতিক বাধ্যবাধকতা স্থগিত রাখার ঘোষণা দিলে এই সম্পর্কে চরম ফাটল ধরে। ভারত অবশ্য এই চুক্তি স্থগিতের পেছনে ভারত নিয়ন্ত্রিত কাশ্মীরের পাহালগামে 26 জন পর্যটক নিহতের ঘটনাকে দায়ী করে কোনো প্রমাণ ছাড়াই পাকিস্তানকে অভিযুক্ত করেছিল, যা ইসলামাবাদ তীব্রভাবে প্রত্যাখ্যান করে একটি নিরপেক্ষ তদন্তের দাবি জানায়। পরবর্তীকালে গত 2025 সালের জুন মাসে আন্তর্জাতিক বিরোধ নিষ্পত্তিকারী সংস্থা পার্মানেন্ট কোর্ট অফ আরবিট্রেশন বা PCA একটি সম্পূরক রায়ে জানিয়ে দেয় যে ভারত এককভাবে এই আন্তর্জাতিক চুক্তি স্থগিত রাখতে পারে না। যদিও ভারত এখনও দাবি করে আসছে যে পাকিস্তান কথিত বিমানতর পারের সন্ত্রাসবাদ বন্ধ না করলে তারা এই চুক্তি স্থগিত রাখবে। গত মাসে পাকিস্তান আন্তর্জাতিক সালিসি আদালতের আরেকটি সম্পূরক রায়কে স্বাগত জানিয়েছিল, যা ইসলামাবাদের অবস্থানকে সমর্থন করে স্পষ্ট করে যে এই চুক্তিটি পশ্চিমের নদীগুলোর উপর ভারতের পানি নিয়ন্ত্রণ ক্ষমতার উপর সুনির্দিষ্ট আইনি সীমাবদ্ধতা আরোপ করে। কাশ্মীরের বিতর্কিত রাতলে ও কিষেনগঙ্গা জলবিদ্যুৎ প্রকল্পের জলাশয়ে পানির সর্বোচ্চ ধারণ ক্ষমতা নিয়ে তৈরি হওয়া এই প্রযুক্তিগত বিরোধের রায়ে বলা হয় যে ভারত অবাস্তব ধারণ ক্ষমতা বা কাল্পনিক চাহিদার অজুহাত দেখিয়ে জলাশয়ে পানির পরিমাণ বাড়াতে পারবে না। এদিকে ভারতের অন্যতম সংবাদ মাধ্যম CNBC TV18 সম্প্রতি একটি প্রতিবেদনে প্রকাশ করেছে যে ভারত আগামী 1 আগস্ট থেকে হিমাচল প্রদেশে চেনাব নদীর উপর তাদের প্রস্তাবিত লিঙ্ক 3 প্রকল্পের কাজ শুরু করতে যাচ্ছে, যার মাধ্যমে চেনাব নদী থেকে উদ্বৃত্ত পানি বিয়াস অববাহিকায় সরিয়ে নেওয়া হবে এবং সংবাদ সংস্থা ANI এর তথ্য অনুযায়ী এতে ভারতের আনুমানিক 26.2 বিলিয়ন রুপি ব্যয় হবে। এই রিপোর্টের ভিত্তিতে গত 4 জুন আয়োজিত সাপ্তাহিক ব্রিফিংয়ে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রীর মুখপাত্র তাহের আন্দ্রেবি ভারতের এই নদী সংযোগ প্রকল্পকে সিন্ধু পানি চুক্তি এবং আন্তর্জাতিক আইনের একটি চরম লঙ্ঘন হিসাবে তীব্র নিন্দা জানান। মুখপাত্র নিশ্চিত করেন যে ভারত বার্ষিক 1.9 মিলিয়ন একর পানি চেনাব থেকে বিয়াস নদীতে সরিয়ে নেওয়ার জন্য ইতিমধ্যে আনুষ্ঠানিক দরপত্র আহ্বান করেছে। এক অববাহিকা থেকে অন্য অববাহিকায় পানির এই ধরনের অবৈধ রূপান্তর কেবল সিন্ধু পানি চুক্তিরই পরিপন্থী নয়, এটি ভিয়েনা কনভেনশন অন দ্য ল অফ ট্রিটিজ এবং 1997 সালের UN ওয়াটারওয়েজ কনভেনশনের মূল আন্তর্জাতিক আইনি নীতিমালারও পরিপন্থী। মুখপাত্র একই সঙ্গে কাশ্মীরের রিয়াসি জেলায় অবস্থিত সালাল বাঁধের তলানি পরিষ্কার বা পলি অপসারণের ভারতীয় পরিকল্পনার তীব্র সমালোচনা করে বলেন যে এটি ভারতকে এমন পানি নিয়ন্ত্রণ ক্ষমতা দেবে যা সিন্ধু চুক্তি বা 1978 সালের সালাল চুক্তি কোনোভাবেই অনুমোদন করে না। সবশেষ জানিয়ে দেব ট্রাম্প কোন আশঙ্কায় বাধ্য হয়ে চুক্তি করলেন। ইরান যুদ্ধ কিভাবে শেষ হবে তা নিয়ে মাত্র 15 সপ্তাহ আগে সবচেয়ে আত্মবিশ্বাসী অবস্থানে ছিলেন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তখন তিনি ঘোষণা দিয়েছিলেন নিঃশর্ত আত্মসমর্পণ ছাড়া ইরানের সঙ্গে কোনো চুক্তি হবে না। তবে গত বুধবার যখন যুদ্ধ শেষ করার লক্ষ্যে করা সমঝোতা স্মারকের বিষয়বস্তু প্রকাশ করা হলো, তখন সেটিকে মোটেও আত্মসমর্পণের দলিল মনে হয়নি, বরং বিশ্বের সবচেয়ে শক্তিশালী সামরিক বাহিনীর সঙ্গে সংঘর্ষে জড়িয়ে ইরান শুধু টিকে থাকেনি, উদযাপন করার মতো অনেক কিছু নিয়েই যুদ্ধ থেকে বেরিয়ে এসেছে। প্রথমেই রয়েছে তেহরানের শত শত কোটি ডলারের তেল বিক্রয়ের সুযোগ ফিরে পাওয়া। এর ফলে সংকটে থাকা ইরান সরকারের ওপর চাপ কমবে। ট্রাম্প প্রায়ই সাংবাদিকদের মনে করিয়ে দেন যুক্তরাষ্ট্র যুদ্ধক্ষেত্রে অনেক সফলতা অর্জন করেছে। অভিযান শুরুর সময় ট্রাম্প বলেছিলেন তার লক্ষ্য ইরানের পারমাণবিক ও ক্ষেপণাস্ত্র কর্মসূচি সম্পূর্ণ ধ্বংস, সরকারের পতন। বাস্তবে সেসব কিছুই হয়নি। ট্রাম্প গত রোববার এক সাক্ষাৎকারে বলেছিলেন এই চুক্তি আগামী 15 থেকে 20 বছরের জন্য ইরানের পারমাণবিক কর্মসূচিকে নিয়ন্ত্রণে রাখবে। ক্ষমতার প্রভাব বা দর কষাকষির শক্তিকে সবচেয়ে বেশি গুরুত্ব দেওয়া একজন প্রেসিডেন্টের জন্য এই সিদ্ধান্ত যুদ্ধের আরেকটি রহস্য হয়ে আছে। তবে সমঝোতা স্মারকের ভাষা ইঙ্গিত দিচ্ছে সময়ের সঙ্গে সঙ্গে হয়তো ইরান হরমুজ প্রণালীর ওপর স্থায়ী সার্বভৌম নিয়ন্ত্রণ প্রতিষ্ঠার বিষয়ে আলোচনা করতে পারে। বুধবার সন্ধ্যায় ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান ও ডোনাল্ড ট্রাম্প
যে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেছেন সেটা এমন একটি পথও দেখাচ্ছে যার মাধ্যমে ইরান বহু বছর ধরে জব্দ থাকা শত শত ডলারের সম্পদ ফেরত পেতে পারে। ট্রাম্প জোর দিয়ে বলছেন এই অর্থ কেবল ভালো আচরণের বিনিময়েই ছাড় দেওয়া হবে। তবে বাস্তবে ট্রাম্পের এই ছাড় অনেকটাই সেই ধরনের যা 11 বছর আগে সাবেক প্রেসিডেন্ট বারাক ওবামা দিয়েছিলেন। অথচ এজন্য ট্রাম্প দীর্ঘদিন ওবামার কঠোর সমালোচনা করে আসছেন। নিজ দলেও বিরোধিতা। ট্রাম্পের রিপাবলিকান দলের কট্টরপন্থীরা ইতিমধ্যে চুক্তি নিয়ে আপত্তি জানাতে শুরু করেছেন। কট্টর ইহুদিবাদী ইসরায়েল সরকারও আপত্তি জানিয়েছে। আলোচনার বাইরে রাখা হয়েছে তাদের। তারা আশঙ্কা করছে ট্রাম্প তাদের এমন একটি যুদ্ধবিরতিতে বাধ্য করছেন যা হিজবুল্লাহকে দুর্বল করার তাদের অভিযানকে ব্যাহত করবে। ইতিহাসবিদরা বহু বছর ধরে এই সংঘাতের শিক্ষা নিয়ে আলোচনা করবেন। এই যুদ্ধে যুক্তরাষ্ট্র শত শত কোটি ডলার ব্যয় করেছে। এতে 13 জন মার্কিন সেনা এবং 3000-এর বেশি ইরানি নিহত হয়েছেন। তবে ট্রাম্প কেন এত তাড়াতাড়ি যুদ্ধ শেষ করতে চেয়েছিলেন সে বিষয়ে সম্ভবত সবচেয়ে পরিষ্কার উত্তর দিয়েছেন ট্রাম্প নিজেই। বুধবার ফ্রান্সের হোটেল রয়্যালে সাংবাদিকদের তিনি বলেন তিনি চান না তার সঙ্গে হারবার্ট হুভারের তুলনা করা হয়। হুভার ছিলেন সেই মার্কিন প্রেসিডেন্ট যার আমলে শেয়ার বাজারে ধস নেমেছিল এবং শুরু হয়েছিল মহামন্দা। ট্রাম্প বলেন হুভার সবসময়ই এমন একজন ব্যক্তি ছিলেন যার মতো আমি হতে চাইনি। আমি অর্থনৈতিক বিপর্যয় দেখতে চাইনি। পরে মার্কিন প্রেসিডেন্ট বলেন যুদ্ধ চলতে থাকলে বিশ্বে জ্বালানি তেলের মজুদ ফুরিয়ে যেতে শুরু করত। অর্থনৈতিক বিশৃঙ্খলা ও তেল বাজারে বড় বিঘ্ন সৃষ্টি এই দুটোকেই যুদ্ধে শুরু থেকে নিজেদের সবচেয়ে শক্তিশালী অস্ত্র হিসেবে দেখেছিল ইরান। তারা অত্যন্ত নিখুঁতভাবে সেই কৌশল বাস্তবায়ন করেছে। হরমুজ প্রণালী বন্ধ করে দিয়েছে এবং উপসাগরীয় অঞ্চলের পেট্রোকেমিক্যাল স্থাপিতা, সল্ট বিশুদ্ধিকরণ কারখানা, হোটেল এবং বিমান ঘাঁটিতে হামলা করেছে। আর প্রেসিডেন্ট ট্রাম্পের বক্তব্য অনুযায়ী এই কৌশল কাজ করেছে। যদি এটাই ইরানের প্রথম কৌশল হয়ে থাকে তাহলে ইতিহাস বলছে দ্বিতীয় কৌশল হতে পারে বিলম্ব আর বিলম্ব। সাবেক মার্কিন আলোচকদের মতে এই প্রক্রিয়ায় সবচেয়ে দক্ষ ব্যক্তিদের একজন ছিলেন ইরানের পররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকজি। তিনি আগের বহু আলোচনায় অংশ নিয়ে আরও অভিজ্ঞ হয়ে উঠেছেন। ট্রাম্প মনে হচ্ছে ধীর গতি ও দীর্ঘ এক প্রক্রিয়ার পথ খুলে দিচ্ছেন। গত মঙ্গলবার তিনি বলেছেন গত বছরের মার্কিন বিমান হামলার ধ্বংসাবশেষের নিচে পড়ে থাকা ইরানের পারমাণবিক জ্বালানি দেশ থেকে সরিয়ে নেওয়া নিয়ে তিনি খুব বেশি উদ্বিগ্ন নন। বুধবার তিনি স্বীকার করেছেন আলোচনা সম্ভবত 60 দিনের বেশি সময় চলবে। শেষ পর্যন্ত ট্রাম্প আরও বড় কোনো সাফল্যের দাবি করতে পারবেন কিনা তা নিয়ে এখনই কিছু বলা যাচ্ছে না। তিনি ইরানকে পারমাণবিক জ্বালানির মজুদ থেকে বের করাতে পারলে তিনি দীর্ঘমেয়াদী কোনো বিজয়ের দাবি করতে পারবেন। এই যুদ্ধ যদি শেষ পর্যন্ত ইরানের নেতৃত্বকে অস্থিতিশীল করে তোলে এবং সেই দেশে প্রতিবাদ ও গণ অভ্যুত্থান সৃষ্টি করে যেমনটা সংঘাতের শুরুতে ট্রাম্প আহ্বান জানিয়েছিলেন, তাহলে সেখানেও তিনি কৃতিত্ব দাবি করতে পারেন। কিন্তু আপাতত মনে হচ্ছে ঠিক উল্টো ঘটনাই ঘটছে। বরং বলা যায় ট্রাম্প নতুন নেতৃত্বকে আরও শক্তিশালী করে তুলেছেন। ফলাফল কি হয়েছিল? উত্তর কোরিয়ার নেতা কিম জং উন 2025 সালের ডিসেম্বরের 25 তারিখে উত্তর কোরিয়ার দাবি অনুযায়ী 8700 টনের পারমাণবিক শক্তিচালিত সাবমেরিনের নির্মাণস্থল পরিদর্শন করেন। 2025 সালের জুনে ইরান বোমা মারার শিকার হয় এবং 2026 সালের ফেব্রুয়ারিতে আবারও আগ্রাসনের মুখে পড়েছে। অন্যদিকে উত্তর কোরিয়া দ্রুত পারমাণবিক বোমা তৈরির পথে এগিয়ে যায় এবং 2006 সালে প্রথম সফল পারমাণবিক পরীক্ষা করে। দেখার বিষয় আজকাল ট্রাম্প উত্তর কোরিয়ার বিরুদ্ধে কোনো ধরনের হুমকি দিচ্ছেন না। গত রোববার ট্রাম্প যখন নিউ ইয়র্ক টাইমসকে ফোন করেছিলেন তখন এই প্রতিবেদক তাকে জিজ্ঞেস করেছিলেন ইরান কি এখন উত্তর কোরিয়ার পথ অনুসরণ করতে পারে। উত্তরে ট্রাম্প উত্তর কোরিয়ার নেতা সম্পর্কে বলেন তার কাছে গুরুতর পারমাণবিক অস্ত্র রয়েছে। প্রথম মেয়াদে ট্রাম্প কিমকে ধ্বংস করার হুমকি দিয়েছিলেন। পরে তাকে নিরস্ত্রীকরণে রাজি করাতে 3 বার সাক্ষাৎও করেছিলেন, কিন্তু তাতে কোনো ফল আসেনি। তবে ইরানে হামলার সিদ্ধান্ত শেষ পর্যন্ত দেশটিকে উত্তর কোরিয়ার পথ অনুসরণ করতে উৎসাহিত করতে পারে এই প্রশ্ন ট্রাম্প এড়িয়ে যান। তিনি কেবল জোর দিয়ে বলেন তার চুক্তি ইরানকে থামিয়ে দেবে। ট্রাম্প বলেন যদি এই চুক্তি কার্যকর না থাকে তাহলে তার আরেকটি পরিকল্পনা আছে, সেটি হলো আবার বোমাবর্ষণে ফিরে যাওয়া।